প্রিয় বন্ধুরা, কোনো এক দেশে এক খুব দয়ালু এবং গরিবদের ভালো চাওয়া রাজা রাজত্ব করতেন। সেই রাজা ছিলেন খুব সত্যবাদী এবং আল্লাহকে ভয় পাওয়া মানুষ। তার নাম ছিল রাজা করিম। তার প্রজারা তাকে খুব পছন্দ করত। রাজা গরিব মানুষদের সব রকম খেয়াল রাখতেন এবং তাদের প্রতিটি সুখ দুঃখে পাশে দাঁড়াতেন। এই কারণেই তিনি জনগণের মধ্যে খুব জনপ্রিয় ছিলেন। রাজা করিমের এক ব্যক্তির সাথে গভীর বন্ধুত্ব ছিল এবং সেই ব্যক্তিটি ছিল এক খুব গরিব মানুষ, যে ভিক্ষা করে নিজের এবং পরিবারের পেট চালাত। এই ভিখারির নাম ছিল সিদ্দিক। রাজা প্রতিদিন ভিখারির সাথে জঙ্গলে শিকার করতে যেতেন। ভিখারি রাজার ঘোড়ার সাথে সাথে পায়ে হেঁটে দৌড়াত। সন্ধ্যা পর্যন্ত রাজা শিকার করতেন আর ভিখারির শিকার করা পশু পাখি জড়ো করত। শেষে রাজা তাকে শিকারের সংখ্যা জিজ্ঞেস করতেন এবং তারপর তারা দুজনেই প্রাসাদের দিকে রওনা হতেন। প্রাসাদের কাছে পৌঁছে ভিখারি রাজাকে শেষ প্রণাম জানাত এবং তারপর সে শহরে ভিক্ষা করতে চলে যেত। কারণ সন্ধে থেকে রাত নামতে শুরু করত, তাই সে কোথাও ভিক্ষা পেত, আবার কোথাও তাকে মানা করে দেওয়া হতো। অনেক রাতে যখন সে নিজের কুড়ে ঘরে পৌঁছাত, তখন তার বাচ্চারা খিদের জ্বালায় ছটপট করত। তার স্ত্রী তাকে বকাঝকা করত যে সে রাজার বন্ধুত্বে নিজের মাসুম বাচ্চাদের কথা ভুলে যায় এবং তারা বেচারা খিদের জ্বালায় চিৎকার করতে থাকে। কিন্তু তার কোনো চিন্তা ছিল না। আজও যখন সিদ্দিক ভিখারি নিজের কুড়ে ঘরে পৌঁছাল, তখন তার নজর নিজের ঘুমন্ত বাচ্চাদের ওপর পড়ল। তারপর সে তার স্ত্রীকেও দেখতে পেল, যে একপাশে চাটাইয়ের ওপর বসে মুখ কালো করে বসে আছে। সিদ্দিক বুঝে গেল তার স্ত্রী রাগে ফেটে পড়ছে। সে নিজের ঝুলিটা নামিয়ে তার সামনে রেখে নিচু স্বরে বলল যে বাচ্চাদের জাগিয়ে খাবার দাও। তার স্ত্রী বিরক্ত হয়ে বলল, এটার কি দরকার? এখন এরা সকালেই জাগবে, তুমি গিয়ে রাজার সাথে বন্ধুত্ব পালন করো। সিদ্দিক কোমল স্বরে বলল, তুমি তো বৃথাই রাগ করছ, শেষ পর্যন্ত তো সে রাজা। তোমার জন্য এটাই কি যথেষ্ট নয় যে তোমার স্বামী রাজার বন্ধু? তোমার তো গর্ব করা উচিত যে রাজা অন্য বড়লোকদের ছেড়ে এক গরিব ভিখারির সাথে বন্ধুত্ব করেছেন। তার স্ত্রী টিপ্পনি কেটে বলল, ভিখারির ছেলেমেয়েরা না খেয়ে মরে যাকগে। রাজা তোমাকে বন্ধু বানিয়েছেন ঠিকই, কিন্তু কখনো কি ভেবেছেন যে নিজের ভিখারি বন্ধুকে সাহায্য করি? অন্যদের তো তিনি বড় বড় জমিদারি দান করেন, কিন্তু তোমার কথা তার কখনো মনে আসে না কেন? নিজে তো ঘোড়ায় চড়ে শিকার করেন, আর এই গরিবকে পায়ে হেঁটে দৌড়াতে হয়। এই বলে সে বাচ্চাদের জাগাতে লাগল, আর সিদ্দিক ভাবতে লাগল যে আমার স্ত্রীর কিছু কথা তো সত্যি, কিন্তু আমার আল্লাহর ওপর বিশ্বাস আছে, যিনি পৃথিবীর প্রতিটি জীবকে আহার দেন এবং যিনি সবার সৃষ্টিকর্তা ও মালিক। কাকতলীয়ভাবে সেই রাতে আকাশ কালো মেঘে ঢেকে গেল এবং খুব দ্রুত বৃষ্টি শুরু হল। ভারী বৃষ্টি আর ঝোড়ো হাওয়া তুফানি রূপ নিতে দেরি করল না। ভিখারি, তার স্ত্রী ও বাচ্চারা সবাই ঘুমিয়েছিল। হঠাৎ এক জোরালো শব্দ হল এবং ভিখারির ঘুম ভেঙে গেল। তার স্ত্রী ও বাচ্চারাও জেগে গেল। শব্দটা আসলে ছিল ভিখারির কুটিরের একদিকের দেওয়াল ভেঙে পড়ার। সকাল পর্যন্ত বৃষ্টি চলল এবং শেষে থামল। ভিখারি তার স্ত্রীকে সাথে নিল এবং ভাঙা দেওয়াল মেরামতের কাজ শুরু করল। তার স্ত্রী তাকে সাহায্য করছিল। দুজনেরই হাতই কাদা মেখে একাকান হয়েছিল। অল্পক্ষণ পরেই রাজা করিম ঘোড়ায় চড়ে সেখানে পৌঁছে গেলেন। রাজা ভিখারিকে ডাক দিলেন। সিদ্দিক শ্রদ্ধার সাথে উত্তর দিল। রাজা বললেন, চলো শিকারে যাই। সিদ্দিক জবাব দিল, আমি যেতে পারব না। রাজা অবাক হয়ে বললেন, আজ পর্যন্ত তো তুমি কখনো মানা করনি? সিদ্দিক বলল, হ্যাঁ মহারাজ, আজ আমার বুদ্ধি হয়েছে। আমি গরিব মানুষ, সন্ধেবেলা শিকার থেকে ফিরে আসি এবং তারপর ভিক্ষা করতে যাই। আমার বাচ্চারা খিদের জ্বালায় অস্থির হয়ে না খেয়েই শুয়ে পড়ে। কিন্তু আপনার ব্যাপার আলাদা। শিকার থেকে ফিরে আপনি আমোদ প্রমোদে ডুবে যান, আপনাকে কোনো কঠিন পরিশ্রম করতে হয় না। রাজার হৃদয়ে সিদ্দিকের কথাগুলো গভীর প্রভাব ফেলল এবং স্বয়ং তার চোখেও জল চলে এলো। তিনি ঘোড়া থেকে নামলেন এবং সিদ্দিকের সামনে গিয়ে দাঁড়ালেন। তিনি বললেন, বন্ধু, আমি খুব লজ্জিত। আমি আজ পর্যন্ত তোমার খেয়াল রাখিনি, কিন্তু তুমি প্রতিটি সুযোগে নিজের বন্ধুত্বের ধর্ম পালন করেছ। তোমার আজকের কথাগুলো আমার চোখ খুলে দিয়েছে এবং আমার মস্তিষ্ক থেকে অজ্ঞতার পর্দা সরে গেছে। তুমি অনেক মহান, অনেক ধৈর্যশীল। বন্ধু, তুমি আমাকে ক্ষমা করে দাও। রাজা এই কথা বলে সিদ্দিকের সামনে হাত জোড় করলেন। সিদ্দিক রাজার এই অবস্থা দেখে তার হাত দুটো চুম্বন করল এবং বলল, মহারাজ, মহান তো একমাত্র আল্লাহর সত্তা। আমি তো তার ক্ষুদ্র সেবক। আপনি আমাকে বৃথায় লজ্জিত করছেন। বরং ক্ষমা তো আমার চাওয়া উচিত যে আজ আমি আপনার সাথে শিকারে যেতে মানা করেছি। রাজা বললেন, সিদ্দিক, তুমি কত বুদ্ধিমান আর ধৈর্যশীল মানুষ। এই বলে তিনি তাকে বুকে জড়িয়ে ধরলেন। ভিখারির স্ত্রী কুটিরের দেওয়ালের আড়াল থেকে এইসব দেখছিল। সে দুই বন্ধুকে দেখে হাসতে লাগল। রাজা সিদ্দিককে বললেন, এখন তুমি আমার সাথে চলো। তারপর তাকে নিজের পিছনে ঘোড়ায় বসিয়ে নিলেন। তিনি ঘোড়ার মুখ রাজপ্রাসাদের দিকে ঘুরিয়ে দিলেন।
লোকে দেখল যে এক ভিখারি যে রোজ তাদের কাছে ভিক্ষা করতে আসত সে কাঁদামাখা হাত নিয়ে রাজার সাথে বসে প্রাসাদের দিকে যাচ্ছে। মানুষজন খুব অবাক হল। রাজা সিদ্দিককে সোজা নিজের প্রাসাদে নিয়ে গেলেন। তারপর তিনি 2-3 জন সেবককে ডাকলেন এবং আদেশ দিলেন, যাও এবং সিদ্দিককে রাজকীয় পোশাক পরাও। তারপর রাজা এক মন্ত্রীকে ডাকলেন এবং আদেশ দিলেন, যাও এবং সিদ্দিকের স্ত্রী সন্তানদের নিয়ে এসো, তাদের জন্য পাশের প্রাসাদে সব ধরনের সুখ সুবিধার ব্যবস্থা করে দাও। যদি এদের এখানে কোনো কষ্ট হয় তবে তোমাকে জ্যান্ত পুঁতে ফেলব। এদের জন্য ঠিক তেমন পোশাক বানাবে যেমন আমার স্ত্রী সন্তানদের হয়। মন্ত্রী মাথা নিচু করে বলল, খুব ভালো মহারাজ, আপনার আজ্ঞা পুরোপুরি পালন করছি। এই বলে সে কক্ষ থেকে বেরিয়ে এলো। 1 ঘন্টার মধ্যেই ভিখারি সিদ্দিক এবং তার পরিবারের জীবন বদলে গেল। তার স্ত্রী এবং বাচ্চারা রাজকীয় পোশাকে প্রাসাদের ভেতরে ঘুরে বেড়াচ্ছিল। এরপর রাজা সিদ্দিককে বললেন, এখন তো খুশি, এখন তো তোমার রোজগারের চিন্তা নেই, তাই না? সিদ্দিক বিনীত স্বরে বলল, আল্লাহ আপনার আয়ু দীর্ঘ করুন মহারাজ, আমি আপনার প্রতি অনেক কৃতজ্ঞ। রাজা চেয়ার থেকে উঠে বললেন, আচ্ছা আচ্ছা, এসব কথা ছাড়ো, এবার চলো শিকারে যাই। তারা দুজনে প্রাসাদের বাইরে এলেন, যেখানে 2 সেবক ঘোড়ার লাগাম ধরে দাঁড়িয়েছিল। রাজা আর সিদ্দিক ঘোড়ায় চড়ে রওনা হলেন। দ্রুতই তারা শহরের বাইরে চলে এলেন। তাদের ঘোড়া দ্রুত গতিতে জঙ্গলের দিকে ছুটতে লাগল। শীঘ্রই তারা জঙ্গলে পৌঁছে গেলেন। 2 বন্ধু শিকার করতে শুরু করলেন। সেদিন তারা অনেক শিকার পেলেন। যখন 3-4 ঘন্টা কেটে গেল তখন রাজার খুব তৃষ্ণা পেল। রাজা সিদ্দিককে বললেন, আমার খুব তৃষ্ণা পেয়েছে, কোথাও জল খোঁজো। সিদ্দিক বলল, খুব ভালো মহারাজ। তারপর সে রাজাকে সেখানেই ছেড়ে একদিকে চলে গেল। অনেকক্ষণ জঙ্গলে ঘোরার পর সে এক জায়গায় জল খুঁজে পেল। ওটা ছিল একটা পুকুর, যার চারদিকে পাথরের পাড় বাঁধানো ছিল। জল দেখেই সিদ্দিকের তৃষ্ণাও বেড়ে গেল। সে ঘোড়া থেকে নেমে জলে হাত দিল। জল খুব পরিষ্কার আর ঠান্ডা ছিল। সিদ্দিক অঞ্জলি ভরে জল নিল এবং যেমনই সে জল পান করার জন্য ঝুঁকল, তার রাজার কথা মনে পড়ে গেল, যাকে সে তৃষ্ণার্ত আর একা দূরে ফেলে এসেছে। সে মনে মনে ভাবল, যদি আমি আগে জল খেয়ে নিজের তৃষ্ণা মিটিয়ে নিই তবে তা হবে অকৃতজ্ঞতা আর স্বার্থপরতা। আগে আমার মনিবের তৃষ্ণা মেটানো উচিত, তারপর আমি খাব। এই ভেবে সে জল খাবার চিন্তা ত্যাগ করল এবং পুকুরের পাড় থেকে উঠে দাঁড়াল। হঠাৎ তার নজর পুকুরের পাথুরে পাড়ে খোদাই করা একটা ছবির ওপর পড়ল। সে অবাক হয়ে গেল। ওটা কোনো মেয়ের ছবি ছিল, যাকে রাজকুমারী মনে হচ্ছিল। সিদ্দিক আজ পর্যন্ত সেই ছবির চেয়ে সুন্দর মেয়ে কোথাও দেখেনি। রাজপরিবারেও তার চেয়ে সুন্দর রূপ সে কখনো দেখেনি। ছবির মেয়েটি দেখতে অত্যন্ত সুন্দরী আর রূপবতী ছিল। সিদ্দিক ভাবল, আমার কাছে তো কোনো পাত্র নেই যে রাজার জন্য জল নিয়ে যাব, আর যদি রাজাকে এখানে নিয়ে আসি তবে তিনি ছবিটা দেখা মাত্রই এই মেয়েটির ওপর মোহিত হয়ে যাবেন। কোনোভাবেই ছবিটা লুকিয়ে ফেলা উচিত। এটা ভেবেই সে পুকুর থেকে একটু মাটি নিয়ে কাদা বানিয়ে ছবির ওপর এমনভাবে লেপে দিল যে ছবিটা ঢাকা পড়ে গেল। এই কাজ শেষ করে সে রাজাকে ডাকতে চলল। যেমনই সে রাজার কাছে পৌঁছল, রাজা তাকে জিজ্ঞেস করলেন, কি ভাই, জল পেলে কি না? আমার গলায় তো কাটার মতো বিঁধছে। সিদ্দিক শ্রদ্ধার সাথে উত্তর দিল, পুকুর খুঁজে পেয়েছি মহারাজ, যেটা এখান থেকে কিছুটা দূরে, আমি আপনাকে নিতে এলাম। দ্রুতই তারা পুকুরে পৌঁছে গেলেন। সেখানে রাজা তৃপ্ত হয়ে জল খেলেন। সিদ্দিকও নিজের তেষ্টা মেটাল এবং ঘোড়াদেরও জল খাওয়ালো। রাজা বললেন, সিদ্দিক, জল খুব ঠান্ডা আর মিষ্টি, আমার মনে হয় এখানে 1-2 ঘন্টা কাটানো উচিত। হঠাৎ রাজার নজর সেই পাথরের ওপর পড়ল, যেটাতে কাদা মেখে খুব খারাপ লাগছিল। সিদ্দিক ঘাবড়ে গিয়ে বলল, মহারাজ, এতে আমাদের কি ক্ষতি? কাদা লেগে আছে তো থাকুক। রাজা বললেন, না বন্ধু, এটা আমার ভালো লাগছে না। এই বলে তিনি অঞ্জলি ভরে জল নিয়ে পাথরের দিকে ছিটিয়ে দিতে লাগলেন। সিদ্দিক তো আর জোর করে রাজাকে আটকাতে পারত না। রাজা যত জল দিচ্ছিলেন কাদা তত পরিষ্কার হতে থাকল এবং শেষে সেখান থেকে এক অত্যন্ত সুন্দর মুখ ফুটে উঠল। রাজা সেই ছবিটা দেখে স্তম্ভিত হয়ে গেলেন। তার কল্পনাতেও ছিল না যে নির্জন জঙ্গলে পুকুর পাড়ে এত সুন্দর মেয়ের ছবি দেখা যাবে। অন্যদিকে সিদ্দিক ভাবছিল, এখন তো ইনি মোহিত হয়ে গেছেন আর এখন এর জন্য জেদও করবেন। রাজা বললেন, সিদ্দিক, এই ছবির মেয়েটি অনেক সুন্দর আর অতুলনীয়, আমি একে না পাওয়া পর্যন্ত ফিরে যাব না। সিদ্দিকের তো হাত পা ঠান্ডা হয়ে গেল। সে ভাবতে লাগল, খুব বিপদে পড়লাম, একে এখানে নিয়ে আসা আমার ভুল হয়েছে। সে রাজাকে বোঝাতে চেষ্টা করে বলল, মহারাজ, জানি না কোন মূর্খ এই ছবি এঁকেছে আর আপনি সত্যি সত্যি এর উপর মোহিত হয়ে গেলেন, দয়া করে হোশে আসুন। রাজা নিজের সিদ্ধান্ত জানিয়ে বললেন, না সিদ্দিক, আমি এই মেয়েকে পাওয়া ছাড়া এখান থেকে নড়ব না। তুমি যদি আমার সঙ্গ ছাড়তে চাও তো চলে যেতে পারো, তোমার ওপর আমার কোনো অভিযোগ থাকবে না। সিদ্দিক বলল, এটা কি করে হতে পারে মহারাজ, যে আপনি এখানে জঙ্গলে একা থাকবেন? এখন যতক্ষণ না আপনি নিজে ফিরে যাওয়ার কথা বলবেন আমি ফিরে যাব না।
রাজা তার পিঠ চাপড়ে হেসে বললেন, তোমার থেকে আমার এটাই আশা ছিল সিদ্দিক। এখন খাবারের ব্যবস্থা করো, আমার খিদে পেয়েছে, সন্ধে হওয়ার আগে ফিরে এসো। সিদ্দিক বলল, খুব ভালো মহারাজ। তারপর সে রাজকীয় পোশাক খুলে ঘোড়ার ঝুলিতে রাখল, কারণ ভেতরে সে ভিখারিদের সেই পুরনো পোশাকই পরেছিল যেটা সে আগে পরত এবং ভিক্ষা করতে যেত। এখন যেহেতু তারা অন্য দেশের সীমানায় ছিলেন এবং পাশের শহর থেকে তাকে রুটি আনতে হতো, তাই সে ভিক্ষা করাই উচিত মনে করল। সে ঘোড়া নিল এবং শহরের দিকে রওনা দিল। ভিখারি চলে যাওয়ার পর রাজা চাদর বিছিয়ে সেখানেই শুয়ে পড়লেন এবং ছবির দিকে মুখ করে তা দেখতে লাগলেন। মেয়েটির ছবি তাকে খুব প্রভাবিত করেছিল, আর তাকে পাওয়ার ইচ্ছা রাজার মনে বাড়তে থাকল। তিনি ভাবছিলেন যে যদি এই মেয়েকে পাওয়া যায় তবে তিনি তাকে বিয়ে করবেন। একটু পরে রাজা জলে ঢেউ উঠতে অনুভব করলেন। রাজা অবাক হলেন যে বাতাসও বইছে না আর জলেও কিছু ভাসছে না, তবে এই ঢেউ উঠছে কিভাবে? হঠাৎ তিনি কোনো কিছুর শব্দ শুনতে পেলেন। রাজা তক্ষুনি উঠে বসলেন এবং এদিক ওদিক দেখতে লাগলেন। তারপর তার নজর পুকুরের ধারের দিকে গেল। পুকুর থেকে একটা মোটা আর লম্বা অজগর বেরোচ্ছিল। তার মুখ থেকে আগুনের শিখা বেরোচ্ছিল। যখন সেটি পুরোপুরি পুকুর থেকে বাইরে এলো, রাজা অবাক হয়ে গেলেন, কারণ অজগরটি পুরো 20 ফুট লম্বা ছিল এবং রাজা এর আগে এত লম্বা, মোটা আর ভয়ঙ্কর অজগর কখনো দেখেননি। রাজা তৎক্ষণাৎ তলোয়ার বের করলেন এবং আল্লাহর নাম নিয়ে অজগরের ওপর হামলা করলেন। প্রথম আঘাতই সফল হল এবং অজগরের শরীর দুটুকরো হয়ে গেল। রাজা সাথে সাথে দ্বিতীয় আঘাত করে অজগরের মাথা ধর থেকে আলাদা করে দিলেন। যেমনই অজগরের মাথা আলাদা হলো, তার মুখ থেকে একটি বড় মুক্তো বেরিয়ে মাটিতে পড়ে গেল এবং এরপর অজগরের শরীরের কাটা অংশগুলো নিজের রূপ বদলাতে লাগল। 1 মিনিট পরেই রাজার সামনে অজগরের জায়গায় এক বিশাল রাক্ষসের মৃতদেহ পড়েছিল, যার 4 টুকরো হয়ে গিয়েছিল। মাথার চুল তো অল্পই ছিল, কিন্তু তার ভয়ানক চোখগুলো আগুনের মতো লাল হয়ে জ্বলছিল। তার মুখ ডারবনাভাবে খোলা ছিল এবং লম্বা লম্বা দাঁত বাইরে বেরিয়েছিল। হঠাৎ রাজার নজর সেই মুক্তটির ওপর পড়ল, যা রাক্ষসের মুখ থেকে বেরিয়েছিল। রাজা মুক্তটি তুলে নিলেন। মুক্তটি ডিমের মতো বড় ছিল, কিন্তু এটাতে মাটি লেগে গিয়েছিল। রাজা ভাবলেন এই মুক্তটি তিনি নিজের মুকুটে লাগাবেন। এটা ভেবে তিনি পুকুর পাড়ে এলেন, যাতে মুক্তটি ধুয়ে নিতে পারেন। যেমনই তিনি মুক্তটি ধোয়ার জন্য জলে ডুবিয়েছেন, তিনি চমকে উঠলেন। ব্যাপারটি বিস্ময়করী ছিল, কারণ যেমনই তিনি জলে মুক্তটি দিলেন, জল সেখান থেকে এদিক ওদিক সরে গেল এবং এখন সেই জায়গায় সিঁড়ি দেখা যাচ্ছিল। রাজা খুব বিস্মিত হলেন। তিনি ভাবলেন এই রহস্য সমাধান করা যাক, দেখা যাক এই সিঁড়ি কোথায় যায়। অবশেষে তিনি সিঁড়ি দিয়ে নামতে লাগলেন। রাজা বুঝলেন এই সব মুক্তরি কারামতি যে জল রাস্তা থেকে সরে যাচ্ছে। প্রায় 20টি সিঁড়ি নামার পর রাজা নিজেকে একটি কক্ষে পেয়ে খুব অবাক হলেন। কক্ষটি খুব সুন্দরভাবে সাজানো ছিল। রাজা এই কক্ষ থেকে অন্য পাশে বেরোলেন তো জানতে পারলেন এটা একটা প্রাসাদ, যাতে অনেক কক্ষ আছে এবং একপাশে বিশাল বাগান আছে। রাজা অন্য কক্ষে প্রবেশ করলেন এবং তাকে আরও একবার অবাক হতে হলো, কারণ কক্ষে সোনার এক পালঙ্কে সেই মেয়েটিই ছিল যার ছবি রাজা পুকুরের পাড়ে খোদাই করা দেখেছিলেন। মেয়েটি রাজকীয় পোশাকে সেজে খুব সুন্দর লাগছিল। যেমনই মেয়েটি রাজাকে দেখল, সে হেসে উঠল, কিন্তু তারপর সে তক্ষুনি কাঁদতে লাগল। রাজা মনে মনে ভাবতে লাগলেন, আল্লাহ জানেন কি রহস্য, এখানে তো প্রতিটি জিনিসই বিস্ময়কর। রাজা মেয়েটিকে সম্বোধন করে বললেন, হে মেয়ে, তুমি কে আর এই প্রাসাদ কার? মেয়েটি কাঁদতে কাঁদতে শান্ত হল। তারপর সে রাজার দিকে তাকিয়ে বলতে লাগল, আমি তুর্কিস্তানের রাজার কন্যা, আমার নাম রাজকুমারী ফাতিমা। এই প্রাসাদ এক রাক্ষসের। সে আমাকে 2 বছর আগে আমার প্রাসাদ থেকে তুলে এনেছিল এবং এখন আমাকে বিয়ে করতে চায়। রাজা জিজ্ঞেস করলেন, সে এখন কোথায়? সে জানালো যে সে শিকারের জন্য বাইরে গেছে। সে পুকুর থেকে অজগরের রূপে বের হয়। রাজা হাসতে লাগলেন। তারপর তিনি রাজকুমারী ফাতিমাকে বললেন, এখন তোমার ঘাবড়ানোর কোনো দরকার নেই, আমি তাকে মেরে তার শরীরের টুকরো করে দিয়েছি। রাজকুমারী ফাতিমা খুশিতে লাফিয়ে উঠে বলল, সত্যি? রাজা তাকে বিশ্বাস করিয়ে বললেন, হ্যাঁ, তার মৃতদেহ এখনও বাইরে পুকুর পাড়ে পড়ে আছে। রাজকুমারী রাজাকে জিজ্ঞেস করল, আচ্ছা, কিন্তু তুমি কে? রাজা হাসি মুখে সব বৃত্তান্ত শোনালেন, যে আমি পাশের দেশের রাজা, আমার নাম করিম। শিকার করতে গিয়ে আমার তেষ্টা পেয়েছিল। আমি আর আমার বন্ধু সিদ্দিক ভিখারি এই পুকুরে পৌঁছাই। তারপর পুকুর পাড়ে তোমার ছবি দেখে আমি তোমার ওপর মোহিত হয়ে যাই। যখন আমি অজগরকে দেখলাম তো তাকে তক্ষুনি মেরে ফেললাম। তার মুখ থেকে মুক্ত বেরিয়েছিল, যার সাহায্যে আমি তোমার কাছে পৌঁছতে সফল হলাম। রাজা পুকুরের পাড়ে তলোয়ারের সাহায্যে গর্ত খুঁড়লেন এবং তাতে রাক্ষসের দেহ চাপা দিয়ে দিলেন।
এবং ওপর থেকে গর্তটি মাটি দিয়ে বন্ধ করে কবরের মতো বানিয়ে দিলেন। এখন এই কাজ থেকে মুক্তি পেয়ে রাজা নিজের ঘোড়া ধরলেন এবং তারপর পুকুরে প্রবেশ করলেন। রাজা মনে মনে আল্লাহকে ধন্যবাদ দিচ্ছিলেন যে তার ইচ্ছা এত দ্রুত পূরণ হয়েছে। তিনি রাজকুমারী ফাতিমাকে পেয়ে নিজেকে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ মনে করছিলেন। যখন তিনি আবার প্রাসাদে রাজকুমারী ফাতিমার কাছে পৌঁছলেন, তখন রাজকুমারী তাকে বলল, এখন এখান থেকে চলে যাওয়া উচিত, আমি এখন আপনার প্রাসাদে যেতে চাই। রাজা বললেন, আমার বন্ধু সিদ্দিককে আসতে দাও, তারপর এখান থেকে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে। এবং তারপর তারা ঘুমানোর প্রস্তুতি নিতে লাগলেন, কারণ রাত হয়ে গিয়েছিল এবং রাজাও সারাদিনের ক্লান্ত ছিলেন। অন্যদিকে সন্ধ্যাবেলা পর্যন্ত সিদ্দিক শহরে ভিক্ষা করল। এরপর সে ফিরে চলল যেখানে পুকুর পাড়ে সে রাজাকে রেখে এসেছিল। যখন সে পুকুরে পৌঁছল তখন ভালোই অন্ধকার হয়ে গিয়েছিল, কিন্তু সেখানে রাজাকে না পেয়ে সিদ্দিকের হোঁশ উড়ে গেল এবং সে ভাবতে লাগল রাজা কোথায় চলে গেলেন, কারণ তার ঘোড়াও সেখানে ছিল না। সে ভাবল তার আসতে দেরি হওয়ার কারণে রাজা হয়তো তার খোঁজে শহরের দিকে চলে গেছেন। এটা ভেবে সে যখনই ফিরে যাওয়ার জন্য ঘুরল, তার নজর পুকুর পাড়ে তৈরি হওয়া টাটকা মাটির ঢিবি অর্থাৎ সেই কবরের ওপর পড়ল। ওটা দেখে তার হৃদয়ে এক বড় আঘাত লাগল, কারণ যখন সে এখানে এসেছিল তখন তো ওটা সেখানে ছিল না এবং রাজাও সেখানেই ছিলেন, কিন্তু এখন রাজা গায়েব এবং তার জায়গায় কেবল সেই মাটির ঢিবি। সে ভাবতে লাগল যে হয়তো রাজাকে কেউ মেরে তার দেহ এতে চাপা দিয়ে দিয়েছে। এটা ভেবে সিদ্দিক ডুকরে কাঁদতে লাগল, জড়িয়ে ধরে বিলাপ করছিল এবং রাজাকে হত্যাকারীকে অভিশাপ দিচ্ছিল। রাত দেরি পর্যন্ত সে সেখানেই জড়িয়ে ধরে কাঁদছিল। এরপর তার ঘুম এসে গেল। যখন সকালে তার চোখ খুলল, সে উঠে প্রার্থনা করল এবং রাজার জন্য আল্লাহর কাছে দোয়া চাইল। প্রার্থনা থেকে মুক্ত হয়ে সে সিদ্ধান্ত নিল যে সে বাড়ি ফিরে যাবে না এবং নিজের সারা জীবন এখানেই রাজার স্মৃতিতে কাটিয়ে দেবে। এই সিদ্ধান্ত নেওয়ার পর সে শহরের দিকে রওনা দিল, যাতে পেট ভরার জন্য ভিক্ষা চেয়ে নিতে পারে। সকালবেলা দিন গড়ালে রাজা এবং রাজকুমারী ফাতিমা জাগলেন। নাস্তার পর রাজা রাজকুমারীকে বললেন যে এসো একটু বাইরে যাই, ঘুরব, আবার সিদ্দিককেও নিয়ে আসব। বেচারা সিদ্দিক রাত পুকুর পাড়েই কাটিয়ে থাকবে, না জানি সে আমার সম্পর্কে কি ভাবছে হবে। রাজকুমারী ফাতিমা এবং রাজা পুকুর থেকে বাইরে এলেন, কিন্তু সিদ্দিকের দূর দূরান্ত পর্যন্ত কোনো হদিস ছিল না। রাজা মনে মনে ভাবলেন যে না জানি সে এসেছেও কিনা, এবং তারপর অনেকক্ষণ পর্যন্ত সেখানেই ঘুরতে থাকলেন। রাজকুমারী সেই মাটির ঢিবি দেখে জিজ্ঞেস করল যে এটা কি এবং কে বানিয়েছে। রাজা হেসে বললেন যে এটা সেই রাক্ষসের কবর এবং আমি একে দয়ার খাতিরে চাপা দিয়ে দিয়েছি। রাজকুমারী তার কথা শুনে হাসতে লাগল। কিছুক্ষণ পর তারা পুনরায় পুকুরের নিচের প্রাসাদে পৌঁছে গেলেন। রাজকুমারী নিজেই খাবার তৈরি করল এবং তারপর দুজনে মিলে খাবার খেল। এটা সংযোগের কথা ছিল, এটা ঐশ্বরিক খেলা যে যখনই রাজা এবং রাজকুমারী ফাতিমা পুকুর থেকে বাইরে বের হতেন, সিদ্দিক ভিখারি ভিক্ষা করতে শহরে গিয়ে থাকত। কিন্তু রাজা এটা ভাবছিলেন যে সিদ্দিক তাকে খুঁজতে ব্যর্থ হয়ে ফিরে গিয়ে থাকবে। সেই বেচারা কি জানে যে রাজা পুকুর পাড়ে তৈরি হওয়া ছবির রাজকুমারী ফাতিমার সাথে পুকুরের নিচে আলিশান প্রাসাদে থাকছেন। এই কথায় পুরো এক সপ্তাহ কেটে গেল। রাজা এবং সিদ্দিকের কখনো সামনাসামনি হল না। যখন সিদ্দিক আসত সেই সময় রাত হয়ে যেত এবং রাজা বাইরে আসতেন না, আর যখন রাজা সকালের সময় বাইরে আসতেন তখন সিদ্দিক শহরে চলে গিয়ে থাকত। অদ্ভুত সংযোগ ছিল। একদিন সকালের সময় যখন রাজা ঘুমাচ্ছিলেন এবং রাজকুমারী ফাতিমা নাস্তা তৈরি করে ফেলেছিল, সে ভাবল যে রাজার জাগা পর্যন্ত সে পুকুর থেকে বাইরের চক্কর লাগিয়ে আসুক। সে রাজার পকেট থেকে মুক্তটি বের করে নিল, কারণ এটি ছাড়া সে পুকুর থেকে বাইরে বেরোতে পারত না। পুকুর থেকে বাইরে বেরিয়ে সে টহল দিতে লাগল। হঠাৎ তার দৃষ্টি ভেড়া চড়ানো এক রাখালের ওপর পড়ল। ফাতিমা ভীত হয়ে পুকুরের দিকে পালাল। রাখালও রাজকুমারীকে দেখে অবাক হল। সেও রাজকুমারীর পিছনে দৌড়াতে লাগল। ঘাবড়ে গিয়ে রাজকুমারীর এক পায়ের জুতো সেখানেই রয়ে গেল, কিন্তু সে সেটি তোলার জন্য পিছনে ফিরল না, বরং তাড়াতাড়ি পুকুরে প্রবেশ করে গেল। যখন রাখাল রাজকুমারীকে পুকুরে যেতে দেখল তো সে আরও দ্রুত দৌড়াল, যাতে কোথাও রাজকুমারী পুকুরে ডুবে না যায়। কিন্তু যখন সেখানে পৌঁছল তো সে পুকুরে জল ছাড়া আর কিছু দেখতে পেল না। সে ভাবল যে হয়তো রাজকুমারী পুকুরের নিচে থাকে, আমাকে গিয়ে নিজের রাজাকে তথ্য দেওয়া উচিত। এটা ভেবে সে ফিরে যাওয়ার জন্য ঘুরল, কিন্তু হঠাৎই তার দৃষ্টি সোনালি জুতোর ওপর পড়ল, যা দিনের আলোয় চমকাচ্ছিল। সে দৌড়ে জুতোটি তুলে নিল। জুতোটি সোনার সুতো দিয়ে তৈরি ছিল এবং এতে দামি রত্ন খচিত ছিল। রাখাল ভাবল যে এটি পুকুরে থাকা রাজকুমারীরই হবে। সে ভাবল যে যখন সে জুতোটি নিজের রাজাকে উপহার দেবে তো রাজা তাকে পুরস্কারে ভূষিত করবেন। সে নিজের ভেড়াগুলো একত্র করতে শুরু করল এবং ফিরে শহরের দিকে রওনা দিল।
শহরে পৌঁছে সে ভেড়াগুলোকে নিজের বাড়িতে পৌঁছে দিল এবং নিজে রাজার দরবারের দিকে রওনা দিল। তখনও রাজা দরবারে পৌঁছাননি। দ্বাররক্ষীরা রাখালকে ভেতরে যেতে দিল না, তাই সে দরবারের দরজাতেই দাঁড়িয়ে রইল। সে ভাবল, যেমনই রাজা আসবেন এই জুতো তাকে উপহার দিয়ে দেব। প্রায় 1 ঘণ্টা পর রাজা এবং মন্ত্রী সেখানে পৌঁছালেন। যেমনই রাজা নিজের ঘোড়া থেকে নামলেন, রাখাল রাজার কাছে পৌঁছে গেল এবং সে ঝুঁকে রাজাকে প্রণাম করল। রাজা রাখালের কাছে জিজ্ঞেস করলেন যে কি ব্যাপার যুবক। রাখাল বলল যে মহারাজ, ভুলের জন্য ক্ষমা চাইছি, আমি আসলে একটি জুতো আপনার সেবায় উপহার দিতে এসেছিলাম। রাখালের কথা শুনে রাজা রাগে লাল হলুদ হয়ে গেলেন এবং চিৎকার করে বললেন যে কি বলছো মূর্খ, তুমি জানো না যে তুমি কার সাথে কথা বলছো? রাখাল কাঁপতে কাঁপতে বলল যে আমার জানা আছে মহারাজ, এবং তারপর সে নিজের পকেট থেকে সোনালি জুতোটি বের করে রাজার সামনে ধরল। যেমনই রাজার দৃষ্টি জুতোর ওপর পড়ল, সে আশ্চর্য হয়ে চমকে গেল এবং জুতো হাতে ধরে সেটি দেখতে লাগল। জুতোটি খুব সুন্দর এবং মূল্যবান ছিল। রাজা এখন হেসে তাকে জিজ্ঞেস করছিলেন যে এটা তুই কোথা থেকে পেয়েছিস, এটা তো খুব দামি। রাখাল বলল যে মহারাজ, এটা আমি জঙ্গলে পেয়েছি, এবং সে পুরো ঘটনা শুনিয়ে দিল। রাজা পাশে দাঁড়িয়ে থাকা প্রধানমন্ত্রীর কাছে জিজ্ঞেস করলেন যে আপনার কি মতামত। মন্ত্রী উত্তর দিলেন যে মহারাজ, জুতো খুব মূল্যবান, এটি নিশ্চিতভাবেই পরীদের লোক থেকে এসেছে। রাখাল মনে মনে আল্লাহকে ধন্যবাদ দিতে লাগল। প্রধানমন্ত্রী তক্ষুনি কোষাধ্যক্ষকে ডেকে রাখালকে স্বর্ণমুদ্রা দেওয়ার আদেশ দিয়ে দিলেন। এরপর রাজা প্রধানমন্ত্রীকে বললেন যে মন্ত্রীমশাই, জুতো দেখে আমাদের মন বসে নেই, তক্ষুনি জুতোর মালকিন রাজকুমারীকে খুঁজে আমার প্রাসাদে পৌঁছে দিন। এটি ছাড়া এখন আমার শান্তি আসবে না। আপনাকে 1 সপ্তাহের সময় দেওয়া হলো। মন্ত্রী সম্মানের সাথে বললেন যে খুব ভালো মহারাজ, আমি আজই এর জন্য প্রচেষ্টা আরম্ভ করছি, এবং রাজা দরবারের ভেতরে চলে গেলেন। রাজার দরবারে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী নিজে নিজের প্রাসাদের দিকে রওনা হলেন। প্রাসাদে পৌঁছে সে ভাবতে লাগল যে সে কি করবে, রাজকুমারীকে পুকুর থেকে কিভাবে বের করবে। অথচ রাখালের কথা অনুযায়ী পুকুর জলে ভরা আছে, কিন্তু রাজকুমারী পুকুরে নেমে গিয়েছিল। এটা ভাবতেই হঠাৎ সে লাফিয়ে উঠল। কিন্তু লাফানোর কারণ এটা ছিল না যে তাকে ছারপোকায় কামড়েছিল, কারণ এটা ছিল যে তার সেই 4 ধূর্ত এবং চালাক মহিলার কথা মনে পড়ে গিয়েছিল, যারা এই দিনগুলোতে পুরো শহরে নিজেদের চতুরতা আর ধূর্ততার জন্য বিখ্যাত ছিল। তারা নিশ্চিতভাবেই তার সাহায্য করতে পারত। প্রধানমন্ত্রী তালি বাজাল। তক্ষুনি এক সেবক ভেতরে এলো। যখন সেবক আদরের সাথে মাথা ঝুঁকিয়ে জিজ্ঞেস করল যে কি আজ্ঞা, মন্ত্রী তাকে আদেশ দিল যে তক্ষুনি কোতোয়ালকে ডাকো। সেবক তক্ষুনি বাইরের দিকে দৌড়ালো এবং কিছুক্ষণ পর কোতোয়াল চলে এলো। মন্ত্রী তাকে আদেশ দিল যে তুমি গিয়ে সেই 4 ধূর্ত মহিলাকে ডেকে আনো, যাদের শহরে চর্চা চলছে। কোতোয়াল আদরের সাথে মাথা ঝুঁকিয়ে বলল যে খুব ভালো, এবং বাইরে বেরিয়ে গেল। আধ ঘণ্টা পর কোতোয়াল এসে বলল যে স্বামী, 4 মহিলাই এসে গেছে। মন্ত্রী বলল যে তাদের উপস্থিত করো, এবং কোতোয়াল তালি বাজালো। তক্ষুনি 2 সৈনিক 4 হৃষ্টপুষ্ট কিন্তু বৃদ্ধা মহিলাকে নিয়ে ভেতরে এলো এবং তারপর তাদের সেখানেই ছেড়ে বাইরে চলে গেল। মন্ত্রী 4 জনের পরিদর্শন করল। 4 মহিলার মুখ এবং চোখ থেকে চতুরতা আর ধূর্ততা প্রকাশ পাচ্ছিল। তারা সবাই বৃদ্ধা কিন্তু অভিজ্ঞ দেখাচ্ছিল। মন্ত্রী সরাসরিভাবে যাচাই করল এবং তারপর একজনের সাথে কথা বলল যে তোমার নাম কি এবং তুমি কি কাজ করতে পারো? সেই মহিলা উত্তর দিল যে আমার নাম জোহরা এবং আমি বিগড়ে যাওয়া কাজ সামলাতে নিপুণ। মন্ত্রী দ্বিতীয় জনের দিকে ইশারা করল যে তুমি বলো। দ্বিতীয় মহিলা উত্তর দিল যে আমার নাম আয়েশা, আমি হারিয়ে যাওয়া মানুষদের মেলাই। তারপর মন্ত্রীর ইশারায় তৃতীয় জন উত্তর দিল যে আমার নাম জান্নাত এবং আমি মাখন থেকে এমনভাবে চুল বের করতে পারি যাতে মাখন হাতে না লাগে। চতুর্থজন জানালো যে আমার নাম হাজ্জান, আমি আকাশ থেকে টুকরো কেটে তারপর সেটিকে আকাশের সাথে এমনভাবে সেলাই করতে পারি যে পৃথিবী টেরও পাবে না। এই চতুর্থ মহিলা বাকি 3 জনের তুলনায় অধিক বৃদ্ধা এবং ধূর্ত দেখাচ্ছিল। প্রধানমন্ত্রী বলল যে ব্যাস, তুমিই আমার কাজের, বাকি 3 জন যেতে পারো। মন্ত্রীর আদেশ শুনে কোতোয়াল বাকি 3 জনকে ফেরত পাঠিয়ে দিল। এখন ঘরে কেবল মন্ত্রী, কোতোয়াল এবং হাজ্জান ছিল। মন্ত্রী হাজ্জানকে পুরো ঘটনা শোনালো এবং সোনালি জুতোটিও তাকে দেখালো। মন্ত্রী বলল যে যদি তুমি এই রাজকুমারীকে পেতে সফল হও তবে তোমাকে অনেক পুরস্কার এবং সম্মান দেওয়া হবে, যদি ব্যর্থ হও তবে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। হাজ্জান পুরো বিশ্বাসের সাথে বলল যে আমার কাছে এটা গ্রহণীয় স্বামী, আল্লাহ চাইলে আমি সফল হয়ে যাব। মন্ত্রী বলল যে ঠিক আছে, আমি রাখালকে তোমার সাথে পাঠাচ্ছি, সে তোমাকে পুকুর দেখিয়ে দেবে। হাজ্জান বলল যে যদি আমার কিছু সৈনিকের প্রয়োজন পড়ে তবে তাদের তক্ষুনি আমার কাছে পাঠাতে হবে এবং আমার আজ্ঞা পালন করতে হবে। মন্ত্রী হেসে বলল যে ঠিক আছে, এটার ব্যবস্থা করে দেওয়া হবে। হাজ্জান বলল যে ব্যাস, তবে আপনি এই রাখালকে ডাকান, আমি এক্ষুনি বেরোতে চাই। রাখাল তখনও মন্ত্রীর প্রাসাদেই উপস্থিত ছিল। মন্ত্রী তাকে ডেকে হাজ্জানের সাথে যাওয়ার আদেশ দিল।
মন্ত্রীর প্রাসাদ থেকে বেরিয়ে এবং রাখালকে সাথে নিয়ে হাজ্জান প্রথমে তো নিজের বাড়িতে পৌঁছাল। সেখানে সে যাত্রীদের মতো বেশ ধারণ করল, 4-5টি মালা গলায় দিল এবং হাতে একটি লাঠি ধরে রাখালের সাথে রওনা হল। এখন দুপুর হচ্ছিল। চলতে চলতে তাদের আধ ঘন্টা কেটে গেল এবং তারপর তারা জঙ্গলে পুকুরে পৌঁছে গেল। পুকুর পাড়ে ঢিবি দেখে ধূর্ত হাজ্জান ভাবল যে এই ঢিবিও তাকে কাজে সাহায্য দেবে। সে রাখালকে ফেরত পাঠিয়ে দিল এবং নিজে ঢিবির কাছে চাদর বিছিয়ে তার ওপর বসে পড়ল। সে বড় বড় দানার মালা হাতে নিয়ে নিল এবং দানা গুনতে লাগল। অন্যদিকে করিম, রাজা এবং ফাতিমা রাজকুমারী যখনই ফিরে যাওয়ার কথা বলতেন তো রাজা এড়িয়ে যেতেন। তার সিদ্দিকের প্রতীক্ষা ছিল। তার বিশ্বাস ছিল যে সিদ্দিক নিজের দেশে ফিরে যায়নি এবং একদিন না একদিন দুজনের দেখা অবশ্যই হবে। দুপুরের খাবার খাওয়ার পর রাজা রাজকুমারী ফতিমাকে বললেন যে রাজকুমারী, এবার চলো বাইরের একটু ঘুরিয়ে আনি এবং সিদ্দিককেও দেখব যে সে এসেছে কিনা। রাজকুমারী তৈরি হয়ে গেল। রাজা মুক্ত পকেট থেকে বের করে হাতে নিয়ে নিলেন এবং তারপর দুজনে পুকুর থেকে বাইরে বেরিয়ে এলেন। তারা বাইরে এলেন তো তাদের সেই মহিলাকে দেখা গেল যে ঢিবির কাছে বসে মালা জপছিল। রাজা এবং রাজকুমারী তার কাছে পৌঁছে গেলেন। রাজা হাজ্জানকে জিজ্ঞেস করলেন যে হে বৃদ্ধা, তুমি কে এবং এখানে কেন এসেছ? হাজ্জান বলতে লাগল যে বেটা, আমি 7টি তীর্থযাত্রা করেছি এবং এখন বাকি জীবন আল্লাহর ভক্তিতে কাটানোর জন্য এই জঙ্গলে চলে এসেছি। রাজা জিজ্ঞেস করলেন যে এখানে কি তুমি কোনো ভিখারিকে দেখোনি? সে বলল যে না, আমি তো এখনই এখানে এসেছি, কিন্তু তোমরা এই পুকুরে কিভাবে থাকো? রাজকুমারী ফাতিমা উত্তর দিল যে আমাদের পুকুরের নিচে প্রাসাদ আছে, আমরা সেখানেই থাকি। হাজ্জান বলল যে বেটা, আমাকেও নিজেদের সাথে রেখে নাও, আমি তোমাদের খাবার রান্না করে দেব আর জামাকাপড় ধুয়ে দেব, ব্যাস তোমরা আমাকে দুবেলা খাবার খাইয়ে দিও। রাজা তক্ষুনি উত্তর দিলেন যে না, আমাদের প্রয়োজন নেই। রাজকুমারী ফাতিমা বলল যে না মহারাজ, আমাদের একজন সেবিকার খুব প্রয়োজন, তারপর এই বেচারা বৃদ্ধা মহিলা না খেয়ে মরে যাবে। যদি আমরা একে সাথে রাখি তবে পুণ্য হবে। রাজা বলল যে যেমন তোমার ইচ্ছা। রাজা হাজ্জানকে বললেন যে ঠিক আছে, তুমি আমাদের কাছে থাকবে। হাজ্জন বলল যে আল্লাহ তোমাদের দুজনকে সুখে রাখুক বেটা, তুমি আমার উপর উপকার করলে, আল্লাহ এর ফল তোমাকে অবশ্যই দেবে। এবং তারপর সে সেই দুজনের সাথে পুকুরের প্রাসাদে চলে এলো। 2-3 দিন কেটে গেল। রাজা এবং রাজকুমারী প্রতিদিন বাইরে বেরিয়ে যেতেন এবং কিছুক্ষণ সিদ্দিকের প্রতীক্ষা করে ফিরে প্রাসাদে আসতেন। রাজা সিদ্দিকের জন্য খুব চিন্তিত ছিলেন। তার মাথায় আসছিল না যে তিনি কি করবেন। একদিন তিনি ভাবলেন যে আজ তিনি একাই গিয়ে সিদ্দিককে খুঁজবেন। তাই পরদিন তিনি নিজের ঘোড়া নিয়ে পুকুরের প্রাসাদ থেকে বেরোলেন এবং তার ওপর সাওয়ার হয়ে পাশের শহরের দিকে রওনা হলেন। কিছুক্ষণ পর সে শহরে পৌঁছে গেল। এখন সে বাজার দিয়ে যাওয়া প্রতিটি নির্ধন এবং ভিখারিকে মন দিয়ে দেখছিল, কিন্তু তাকে সিদ্দিক কোথাও দেখা দিল না। সে পুরো শহর খুঁজে বেড়াল, কোনায় কোনায় দেখল, কিন্তু সিদ্দিককে না পাওয়া গেল আর না মিলল। ক্লান্তির কারণে রাজার অবস্থা খারাপ হয়ে গেল এবং খিদেও খুব পেয়েছিল। রাজা সেখানেই খাবার খেলেন। সিদ্দিকের খোঁজে রাজা খুব ক্লান্ত হয়ে গিয়েছিলেন এবং এমনিতেও এখন দুপুর হতে চলেছিল। তাই সে ফিরে জঙ্গলের দিকে রওনা হল। হাজ্জনের এখানে থাকার আজ 3য় দিন ছিল এবং পরিকল্পনা অনুযায়ী সে আজই রাজকুমারী ফাতিমাকে এখান থেকে বের করে নিয়ে যাবে। কিন্তু আজ আবার রাজা সকাল থেকেই সিদ্দিকের খোঁজে গিয়েছিলেন। রাজকুমারী ফাতিমা এবং হাজ্জন প্রাসাদে বসে নিজেদের মধ্যে কথা বলছিল। দুপুর হয়ে গিয়েছিল এবং রাজার আসার সময় হয়ে গিয়েছিল। তাই রাজকুমারী ফাতিমা হাজ্জনকে বলল যে সে দস্তরখান বিছিয়ে খাবার দিয়ে দেয়। হাজ্জন তক্ষুনি তার আজ্ঞা পালন করল এবং সে মনে মনে বলছিল যে রাজকুমারী ফাতিমা, আজ শেষবারের মতো তুই এই প্রাসাদে রান্না করা এবং আমার হাতের তৈরি খাবার খেয়ে নে। এরপর তোকে অন্য কোনো রাজার প্রাসাদের রুটি খেতে হবে। কিছুক্ষণ পর রাজা ফিরে এলেন। সে ঘোড়া হাজ্জনের হাতে দিল এবং রাজকুমারী ফাতিমার কাছে চলে এলো। রাজকুমারী বুঝে গেল যে রাজাকে আজও ব্যর্থ হতে হয়েছে, তাই সে বেশি কিছু জিজ্ঞেস করা বৃথা মনে করল। দুজনে মিলে খাবার খেল। এরপর রাজা তো অন্য ঘরে গিয়ে শুয়ে পড়ল এবং রাজকুমারী ফাতিমা হাজ্জনের কাছে বসে পড়ল। হাজ্জন সুযোগ পেল তো সে রাজকুমারী ফাতিমাকে খুব আদরের সাথে বলল যে বেটি, আজ তো আমার মন খুব ঘাবড়াচ্ছে, চলো বাইরের একটু ঘুরিয়ে আনি। রাজকুমারী ফাতিমা বলল যে চলো হাজ্জন, আমি তো তৈরি। এবং তারপর রাজকুমারী গিয়ে ঘুমন্ত রাজার পকেট থেকে মুক্তটি বের করে আনল। হাজ্জন আর সে পুকুর থেকে বেরোনোর পথের দিকে এগোল। হাজ্জন বলল যে বেটি, আজ তো মুক্তটি আমাকে দাও, আমিও দেখতে চাই যে এটি দিয়ে কিভাবে বাইরে বেরোনো যেতে পারে। রাজকুমারী তাকে মুক্তটি দিয়ে দিল। তারপর তারা দুজনে পুকুর থেকে বাইরে বেরিয়ে এলো এবং ঘুরতে লাগল। হঠাৎ হাজ্জনের মুখ থেকে এক জোরালো চিৎকার বেরোল। রাজকুমারী ঘুরে তক্ষণই হাজ্জনের দিকে দেখল যে একে হঠাৎ কি হলো, কিন্তু তক্ষণই তাকে অন্যদিকে দেখতে হলো, যেখান থেকে 4 সৈনিক হাতে তলোয়ার নিয়ে তার দিকে এগোচ্ছিল। রাজকুমারীর মুখ থেকে চিৎকার বেরোল এবং সে দ্রুত পুকুরের দিকে পালালো, কিন্তু হাজ্জন তাকে ধরে ফেলল। এতক্ষণে সৈনিকরা তার কাছে পৌঁছে গিয়েছিল। তারা রাজকুমারীকে ধরে ফেলল।
রাজকুমারী ফাতিমা চিৎকার করে বলল যে বাঁচাও বাঁচাও, কিন্তু সেই সময় সেখানে তাদের বাদে আর কেউ ছিল না যে রাজকুমারীর সাহায্য করত। সৈনিকরা তাড়াতাড়ি রাজকুমারীকে একটি ঘোড়ায় বসালো। একটি খালি ঘোড়ায় হাতজন সাওয়ার হলো এবং তারপর সেই দলটি শহরের দিকে যেতে লাগল। রাজকুমারী পালানোর অনেক চেষ্টা করল, কিন্তু তার হাত বাঁধা ছিল এবং 2 সৈনিকের তলোয়ার তার শরীরের দিকে তাক করা ছিল। এই অবস্থায় সে পালাতে পারত না, তাই রাজকুমারী কেবল চোখের জল ফেলা দিয়েই কাজ নিল। সৈনিক এবং হাতজন তাকে নিয়ে দ্রুত শহরে চলে যাচ্ছিল এবং সে বিবশ আর অসহায় ছিল। তারা খুব দ্রুত শহরে পৌঁছে গেল। প্রধানমন্ত্রী এবং সেখানকার রাজা তাদের খুব আগ্রহের সাথে প্রতীক্ষা করছিলেন। এক সৈনিক প্রাসাদের ভেতরে তথ্য পৌঁছালে তাদের তক্ষুনি সেখানে ডেকে নেওয়া হলো। রাজকুমারী ফাতিমা খুব সুন্দর এবং রূপবতী দেখাচ্ছিল এবং তার সৌন্দর্য রাজাকে খুব প্রভাবিত করল। সে খুব প্রসন্ন হল। সে সেই ধূর্ত মহিলাকে অনেক ধন পুরস্কারে দিল এবং সে পুরস্কার নিয়ে চলে গেল। মুক্তটিও তারই কাছে ছিল। এবার রাজা প্রধানমন্ত্রীকে বললেন যে তুমি এবার বিশ্রাম করো, আমি রাজকুমারীর সাথে একা কথা বলতে চাই। মন্ত্রী বলল যে খুব ভালো মহারাজ, এবং হেসে বাইরে বেরিয়ে গেল। এবার রাজা রাজকুমারীর মুখোমুখি হলেন যে তুমি কি এখানে এসে প্রসন্ন নও? রাজা হেসে জিজ্ঞেস করলেন। রাজকুমারী গম্ভীর স্বরে বলল যে একদমই নয়। রাজা বললেন যে কোনো কথা নয়, শীঘ্রই প্রসন্ন হয়ে যাবে, আমি তোমাকে বিয়ে করতে চাই। রাজকুমারী তড়পাতে তড়পাতে বলল যে কদাপি নয়, আমি এর ওপর মৃত্যুকে প্রাধান্য দেব। রাজা গর্জে উঠে বললেন যে আস্তে বলো উদ্ধত মেয়ে, তুমি জানো না যে আমি কে? রাজকুমারী রাগে ফেটে পড়ে বলল যে আমি জানি অভিমানী রাজা, কিন্তু আমি তোমাকে কখনো বিয়ে করব না, এটা আমার শেষ সিদ্ধান্ত। রাজা জিজ্ঞেস করলেন যে তুমি কি বিবাহিত? রাজকুমারী বলল যে আমি তোমার প্রতিবেশী দেশের রাজার রানী, এবং সে শীঘ্রই আমাকে স্বাধীন করার জন্য তোমার ওপর আক্রমণ করে দেবে। এটা তুমিও জানো যে সেই দেশের সেনাবাহিনী প্রস্তুত আছে। রাজা বললেন যে আমি কেবল একটি শর্তে 1 মাসের জন্য বিয়ের সিদ্ধান্ত এড়িয়েও যেতে পারি। রাজকুমারী জিজ্ঞেস করল যে সেই শর্ত কি? রাজা বললেন যদি 1 মাসের মধ্যে তোমার রাজা তোমাকে নিতে চলে আসে তবে আমি তোমাকে ফেরত দিয়ে দেব, নচেত তোমাকে আমাকে বিয়ে করতে হবে। রাজকুমারী উত্তর দিল যে আমার কাছে এটা গ্রহণযোগ্য, কিন্তু আমারও একটি শর্ত আছে। রাজা হেসে বললেন যে ঠিক আছে, বলো। রাজকুমারী বলল যে কাল থেকে এই প্রাসাদে ভিখারিদের জন্য দিনরাত লঙ্গর বিলি করা হবে। রাজা হেসে বললেন যে এটা তো খুব ছোট শর্ত, তোমাকে অনুমতি দেওয়া হলো। তুমি এই সময় থেকে এই প্রাসাদের মালকিন, যা চাও করো, কিন্তু 1 মাস পর তোমাকে প্রতিটি পরিস্থিতিতে আমাকে বিয়ে করতে হবে। রাজকুমারী বলল যে ঠিক আছে। তারপর রাজা মন্ত্রীকে ডেকে রাজকুমারীর আজ্ঞা শোনালেন যে প্রাসাদের সমস্ত সেবক আর সৈনিকদের বলো যে তারা রাজকুমারী ফাতিমার প্রতিটি আজ্ঞা পালন করুক, কিন্তু তাকে প্রাসাদ থেকে বাইরে বেরোতে দিও না। মন্ত্রী বলল যে মহারাজ, এমনই হবে, আমি এখনই সমস্ত লোককে আজ্ঞা দিচ্ছি, এবং ঘর থেকে বাইরে বেরিয়ে গেল। দ্বিতীয় দিন রাজকুমারী ফাতিমা মন্ত্রীকে ডাকল এবং তাকে আজ্ঞা দিল যে আমার পক্ষ থেকে একটি লঙ্গরখানার ব্যবস্থা করো, যেখান থেকে প্রতিটি ভিখারি এবং প্রার্থী 2 সময়ের খাবার খেতে পারে। মন্ত্রী বলল যে খুব ভালো রাজকুমারীজি। রাজকুমারী বলল যে এই কাজ আজ থেকেই আরম্ভ হয়ে যাওয়া উচিত, এবং এটাও ঘোষণা করে দেওয়া হোক যে প্রতিটি ভিখারির কাছ থেকে রাজকুমারী ফাতিমা তার আপদ বিপদ বা জীবন কাহিনী শুনবে। মন্ত্রী হাসতে হাসতে বলল যে খুব ভালো, আর কোনো আজ্ঞা রাজকুমারীজি? রাজকুমারী বলল যে না, এখন তুমি যেতে পারো, এবং মন্ত্রী প্রণাম করে বাইরে চলে গেল। সেই দিন থেকেই লঙ্গরখানা খুলে দেওয়া হলো, যার একটি ঘরে রাজকুমারী ফাতিমা সব সময় উপস্থিত থাকত। যেই ভিখারি আসত সে লঙ্গর থেকে খাবার খেত এবং তারপর রাজকুমারীকে নিজের কাহিনী শোনাত আর চলে যেত। কিন্তু যে ভিখারির জন্য রাজকুমারী ফাতিমা লঙ্গরখানা খুলিয়েছিল সে এলো না। সেই ভিখারি ছিল সিদ্দিক। রাজকুমারী ভেবেছিল যে হয়তো সিদ্দিকও খাবার খেতে আসবে, কিন্তু এখনও পর্যন্ত সে আসেনি। রাজকুমারী প্রতিটি ভিখারিকে তার হুলিয়া বলে তার সম্পর্কে জিজ্ঞেস করত, কিন্তু এতেও সে ব্যর্থ হল। সে চাইছিল যে কোনোভাবে সিদ্দিককে পাওয়া গেলে তাকে সে সমস্ত পরিস্থিতির কথা বলে দেবে, এবং তারপর সিদ্দিক গিয়ে নিজের রাজার সাহায্য করবে, তারপর রাজা তাকে মুক্ত করতে আসবে। রাজকুমারীর লঙ্গরখানার 15 দিন হয়ে গিয়েছিল, কিন্তু এখন পর্যন্ত সে সিদ্দিকের কোনো সংকেত পর্যন্ত পেল না। রাজকুমারী মনে মনে ভাবতে লাগল যে সে কোথায় চলে গেল, বা আল্লাহ না করুক কোথাও মরে তো যায়নি। যদি সে এই শহরে ভিক্ষা করতে আসত তবে তার এতক্ষণেই লঙ্গরখানায় চলে আসা উচিত ছিল, কারণ লঙ্গরখানা প্রতিটি নির্ধন, ধনী, ভিখারি, পঙ্গু এবং অনাথ মানুষের জন্য 24 ঘণ্টা খোলা থাকত। রাজকুমারীর এই প্রচেষ্টায় সিদ্দিকের তো কোনো হদিশ মিলল না, কিন্তু এটুকু অবশ্যই হল যে পুরো শহরে তার দানশীলতার চর্চা হয়ে গেল। যাকে দেখো সেই রাজকুমারী ফাতিমার প্রশংসা করছিল।
মানুষ ভাবছিল যে এই দেশের রাজা কত কৃপণ এবং কঠোর ব্যক্তি, কিন্তু রাজকুমারী ফাতিমা, যার সাথে তার 1 মাস পর বিয়ে হতে চলেছে, সে কত নেক এবং দানবীর। বেচারা সিদ্দিক খুব দুঃখী ছিল। সে সারা রাত পুকুরপাড়ের সেই ঢিবির উপর জেগে থাকত এবং খুব সকালে প্রার্থনা করার পর শহরে চলে যেত। সারাদিন ভিক্ষা করার পর কিছু নিজের জন্য রেখে দিত এবং বাকিটা গরিবদের মধ্যে বিলিয়ে দিত। কিন্তু এই শহরে কেউ এটা জানত না যে সে কে এবং কোথায় থাকে। না কেউ এটা জানত যে সে কোন দেশের সাথে সম্পর্ক রাখে। সে সবার কাছে অচেনা ছিল। এই শহরে তার কোনো পরিচিত পর্যন্ত ছিল না। সে তো পুকুরের সেই ঢিবির সেবক হয়ে গিয়েছিল, যা তার ভাবনা অনুযায়ী তার বন্ধু রাজা করিমের কবর ছিল। তার এখানে থাকতে থাকতে অনেক দিন কেটে গিয়েছিল। একদিন সে শহরের একটি বড় বাড়িতে গিয়ে ডাক দিল যে কেউ কি আল্লাহর নামে দেওয়ার মতো আছেন। সিদ্দিক প্রায়ই এমনটা বলত। হঠাৎ বাড়ি থেকে এক মোটা-সোটা লোক বেরোল। পোশাক আশাক দেখে তাকে খুব ধনী মনে হচ্ছিল। সে বাইরে এসেই সিদ্দিককে ঘুরে তাকিয়ে বলল যে ভাগ এখান থেকে। যখন শাহী মহলে রাজকুমারী ফাতিমা লঙ্গর খুলে রেখেছেন, তখন আবার সবার কাছে হাত পাতার কি দরকার? সেই লঙ্গরখানা এই সময়েও খোলা আছে, বরং দিন-রাত খোলা থাকে। সেই লোক সিদ্দিককে রাগের সাথে তাকিয়ে বলল এবং তারপর বাড়িতে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে নিল। সিদ্দিক সেখান থেকে রওনা হল। সে শাহী মহলের লঙ্গরখানায় যেতে চাইছিল না, কারণ এখন সন্ধ্যা হতে চলেছিল এবং তাকে ফিরে জঙ্গলেও যেতে ছিল। তাকে বাড়তি রুটি অন্য ভিখারি আর গরিবদের মধ্যে বিলিয়ে দিতে হতো। তাই সে এটুকুতেই সন্তোষ করল এবং শাহী মহলের দিকে গেল না। পরদিন সে পুনরায় জঙ্গল থেকে শহরের দিকে যাওয়ার সময় হঠাৎ তাকে এক জায়গায় থেমে যেতে হলো, কারণ পিঁপড়াদের গর্তে জল যাচ্ছিল। সিদ্দিক ভাবল যে বেচারা পিঁপড়ারা তো জলে ডুবে মরে যাবে। সে এগিয়ে গিয়ে কিছু মাটি তুলল এবং জলের মুখে বাঁধ বাঁধতে লাগল। কিছুক্ষণ পর সে দেখল যে জল এখন অন্যদিকে বইছে এবং পিঁপড়াদের গর্ত সুরক্ষিত আছে। সিদ্দিক স্বস্তির নিঃশ্বাস ফেলল। সেই সময় গর্ত থেকে দুটি বড় বড় পোকা বাইরে বেরোল, যা 2 ইঞ্চি লম্বা ছিল। তাদের মধ্যে একজন, যে অন্যটির চেয়ে একটু বড় ছিল, সে সিদ্দিককে বলতে লাগল যে হে নেকদিল মানুষ, আমি পিঁপড়াদের রাজা। তুমি আজ জলের পথ ঘুরিয়ে দিয়ে আমার জাতির উপর খুব বড় উপকার করেছ, যা আমরা জীবনভর ভুলতে পারব না। নিজের আর নিজের জাতির পক্ষ থেকে আমি আপনাকে ধন্যবাদ দিতে এসেছি। যদি আমাদের যোগ্য কোনো সেবা থাকে তবে বলুন। সিদ্দিক প্রথমে তো অবাক হল। তারপর সে তাদের সর্দারের কাছে বলল যে না ভাই, আমি তো তোমাদের ওপর কোনো উপকার করিনি। এটা তো আমার কর্তব্য ছিল, যা আমি পূরণ করেছি। এতে ধন্যবাদের কি কথা আছে? পিঁপড়াদের সর্দার বলল যে তাও আমরা আপনার কোনো কাজে আসতে চাই। এবং তারপর সে নিজের গোঁফের থেকে কিছু চুল ছিলে ভিখারির দিকে বাড়িয়ে দিল এবং বলতে লাগল যে আপনি যখনই আমাকে ডাকতে চাইবেন, একটি চুলকে সামান্য সময়ের জন্য উত্তাপ দেখাবেন। আমরা তক্ষুনি আপনার সেবায় উপস্থিত হয়ে যাব। সিদ্দিক বলল যে তোমার অনেক অনেক ধন্যবাদ ভাই, এখন অনুমতি দাও, আমি চলি। এবং তারপর প্রণাম করে এগিয়ে গেল। কিছুক্ষণ পর সে শহরে পৌঁছে গেল। হঠাৎ তার দৃষ্টি একটি বিড়ালের ওপর পড়ল। সেই বিড়ালটি ইঁদুরদের গর্তের পাশে লুকিয়ে বসেছিল। যেমনই গর্ত থেকে ভাগ্যের মারে কোনো ইঁদুর বাইরে বেরোত, বিড়াল তক্ষুনি তার ওপর আক্রমণ করে দিত এবং কিছু মুহূর্তের মধ্যেই তাকে খেয়ে ফেলত। সিদ্দিকের ইঁদুরদের ওপর দয়া হল এবং সাথে বিড়ালের ওপর রাগও হল। সে রাগে দ্রুত এগিয়ে গেল এবং বিড়ালটি তাকে দেখার আগেই সিদ্দিক হাতে ধরা সেই সরু লাঠিটি বিড়ালের কোমরে মেরে দিল। বিড়ালটি তক্ষুনি কাঁদতে কাঁদতে এবং মিউ মিউ করতে করতে সেখান থেকে পালিয়ে গেল, আর তারপর ফিরে এলো না। যখন সিদ্দিক বিড়ালটিকে তাড়িয়ে দিল, তখন ইঁদুরদের গর্ত থেকে একটি ইঁদুর দেখছিল। সে বিড়াল চলে যাওয়ায় খুব খুশি হল এবং তক্ষুনি পুনরায় গর্তে চলে গেল। যখন সে আবার গর্ত থেকে বেরোল, তখন সে একা ছিল না। তার সাথে একটি খুব মোটা আর লম্বা ইঁদুর ছিল, যা প্রায় 1.5 ফুটের মতো ছিল। 2 ইঁদুর সিদ্দিককে প্রণাম করল। সিদ্দিক উত্তর দিল, তো বড় ইঁদুরটি বলল যে হে দয়ালু মানুষ, তুমি আজ আমাদের বিড়ালের গ্রাস হওয়া থেকে বাঁচিয়ে দিয়েছ, যার জন্য আমরা তোমার প্রতি কৃতজ্ঞ। তুমি আমাদের বাঁচিয়ে আমাদের ওপর খুব বড় উপকার করেছ। সিদ্দিক বলল যে আমি তো প্রতিটি পীড়িত মানুষের বা প্রাণীর সাহায্য করতে চাই। আমি তোমার ওপর কোনো উপকার করিনি, বরং নিজের ওপর করেছি, কারণ আল্লাহ দয়া করা মানুষদেরই পছন্দ করেন। তাই আপনাদের ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নেই। ধন্যবাদ তো তুমি সেই আল্লাহকে জানাও, যিনি আজ তোমাদের সবার প্রাণ বাঁচিয়ে দিলেন, নয়তো বিড়াল মশাই তো তোমাদের সবাইকে খেয়ে ফেলতেন। ইঁদুর বলল যে তাও আমরা আপনার প্রতি কৃতজ্ঞ। আমাদের যোগ্য কোনো সেবা থাকলে বলুন। সিদ্দিক তক্ষুনি মানা করে দিল এবং বলতে লাগল যে আমার এমন কোনো কাজ নেই, তোমাদের অনেক অনেক ধন্যবাদ। বড় ইঁদুরটি বলল
যে আচ্ছা। তারপর সে নিজের গোফ থেকে কিছু চুল ছিঁড়ে সিদ্দিককে দিল এবং বলতে লাগল যে আমি নিজের জাতির সর্দার, আপনি এই চুলগুলো রেখে দিন, আর যখনই আমাদের প্রয়োজন হবে এর থেকে একটি চুলে উত্তাপ দেবেন, আমরা তক্ষুনি আপনার সেবায় উপস্থিত হয়ে যাব, ঠিক আছে না? ইঁদুরদের সর্দার হাসতে হাসতে বলল এবং সিদ্দিক তার কথা শুনে হেসে ফেলল। অবশেষে সে কোথাও থেকে ভিক্ষা চাইল না এবং সোজা শাহী মহলের লঙ্গরখানায় পৌঁছে গেল। লঙ্গরখানার অধিকারী তাকে উন্নতমানের খাবার পেট ভরে খাওয়ালো এবং তারপর সিদ্দিককে বলতে লাগল যে ভাই, এবার রাজকুমারী ফাতিমার কাছে চলো, তিনি তোমার সাথে কিছু কথা বলবেন, এরপর তোমাকে সন্ধ্যার খাবার খাইয়ে বিদায় দিয়ে দেওয়া হবে। সিদ্দিক এটি শুনে খুব অবাক হল এবং তারপর অধিকারীর সাথে শাহী মহলের একটি ঘরের দিকে রওনা হল। যখন সে অধিকারীর সাথে ঘরে প্রবেশ করল তো সামনে সে রাজকুমারী ফাতিমাকে একটি সুন্দর আসনে বসে থাকতে দেখল। ফাতিমাকে দেখেই সিদ্দিক আশ্চর্যের ধাক্কা খেল, কারণ যে রাজকুমারীর ছবি সে আজ পর্যন্ত পুকুর পাড়ে দেখে আসছিল সেই রাজকুমারী তার সামনে বসেছিল। ওদিকে রাজকুমারীর দৃষ্টি যখন সিদ্দিকের ওপর পড়ল তখন সেও সিদ্দিককে রাজার বলা সেই চেহারার বর্ণনার কারণে চিনে ফেলল। অধিকারী সিদ্দিককে সেখানে ছেড়ে বাইরে চলে গেল। রাজকুমারী ফাতিমা আশ্চর্য আর খুশিতে ভরা স্বরে জিজ্ঞেস করল যে আপনার নাম কি সিদ্দিক? সিদ্দিক অবাক হয়ে হ্যাঁ বলল। তো রাজকুমারী তক্ষুনি আসন থেকে উঠে ভাইজান বলতে বলতে সিদ্দিককে জড়িয়ে ধরল। সিদ্দিক ঘাবড়ে গেল, তার এই কথার আশা একদমই ছিল না যে রাজকুমারী তাকে ভাই বলবে এবং জড়িয়ে ধরবে। তার তো এখন পর্যন্ত এটাই জানা ছিল না যে সে কে, আর তারপর এক রাজকুমারী তার বোন কিভাবে হতে পারে। অবশেষে সে আদরের সাথে বলল যে রাজকুমারীজি, আপনার ভুল হয়েছে, আমি তো এক নির্ধন ভিখারি, আমার রাজপরিবারের সাথে কি সম্পর্ক? ফাতিমা আলাদা হয়ে হাসতে লাগল, তার চোখে আনন্দের অশ্রু ছিল। সে বলল যে ভাই, তুমি করিম রাজার সাথী না? সিদ্দিক চমকে তার দিকে তাকালো এবং তারপর এক দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগল যে হ্যাঁ, কখন আমি করিম রাজার ছোট এক সেবক ছিলাম, কিন্তু এখন আমি এই পৃথিবীতে একা হয়ে গেছি। আল্লাহ করিম রাজাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছেন, এখন তো তার কবরের সেবা করছি। রাজকুমারী ফাতেমা হাসতে হাসতে বলল যে না সিদ্দিক ভাই, করিম রাজা মরেননি, বরং জীবিত আছেন। আর সিদ্দিক লাফিয়ে উঠল। সে আশ্চর্য হয়ে রাজকুমারীর দিকে তাকিয়ে রইল যে না না, তিনি মারা গেছেন, তার কবর সেই পুকুর পাড়ে আছে যেখানে তিনি আপনার ছবি দেখে আপনার ওপর মোহিত হয়ে গিয়েছিলেন এবং শেষমেশ সেখানেই তিনি প্রাণ ত্যাগ করেছেন। সিদ্দিক এখন উদাস স্বরে বলল, কিন্তু রাজকুমারী ফাতেমা বলল যে আপনি জানেন না, তিনি পুকুরের নিচে একটি প্রাসাদে আছেন। সেই কবর তো আসলে এক রাক্ষসের, যার অধিকারে আমি ছিলাম, এবং রাজা তাকে মেরে তার দেহ সেখানেই চাপা দিয়ে দিয়েছিলেন। সিদ্দিক খুশিতে পাগল হয়ে বলল যে আপনি কি সত্যি বলছেন? রাজকুমারী ফাতেমা বলল যে হ্যাঁ, আমি সত্যি বলছি, আমি তোমাকে পুরো কাহিনী শোনাই। তারপর রাজকুমারী ফাতেমা শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত ঘটনা সিদ্দিককে শুনিয়ে দিল। সিদ্দিক খুশিতে তার কাহিনী শুনছিল। রাজার জীবিত থাকার খবর শুনে সে খুব আনন্দিত হল এবং তার মন চাইছিল যে সে উড়ে পুকুরের প্রাসাদে রাজার কাছে পৌঁছে যাক, যিনি এত সময় তার খাতিরে সেখানে আটকে রইলেন এবং এখন বর্তমান সংকটে ফেসে গেলেন। যখন রাজকুমারী নিজের কাহিনী শেষ করল তো সিদ্দিক নিজের ঘটনাগুলো শোনাল। সিদ্দিক জিজ্ঞেস করল যে এখন রাজাকে কিভাবে সেখান থেকে বের করা যায়। রাজকুমারী বলল যে আল্লাহ ভালো করবেন, সেই মুক্তটি কোথায়? সেটি সেই হাজ্জনের কাছে। সিদ্দিক উঠে দাঁড়িয়ে বলল যে আচ্ছা, আমি এখন গিয়ে তাকে খুঁজি আর মুক্তটি পাওয়ার চেষ্টা করব, চাই আমাকে এই ধূর্ত মহিলাকে মারতেই হোক না কেন। এবং তারপর রাজকুমারীকে প্রণাম করে সেখান থেকে চলে এলো। সিদ্দিক অনেক খোঁজাখুঁজি করল এবং অবশেষে হাজ্জনের বাড়ি খুঁজে বের করল। সে দরজায় গিয়ে ডাক দিল যে কিছু আল্লাহর নামে দাও মা। কিছু মিনিট পর সেই বাড়ির দরজা খুলল এবং হাজ্জন বাইরে বেরোল। সিদ্দিক দেখল যে সেই মুক্ত, যার সম্পর্কে রাজকুমারী ফাতেমা বলেছিল, এই সময় হাজ্জনের গলায় একটি সুতোর সাথে ঝুলেছিল। হাজ্জন নিচু হয়ে সিদ্দিকের ঝোলায় রুটি দিতে লাগল। তো সিদ্দিক বলল যে মা, আল্লাহর নামে দিতে হয়তো এই মুক্তটি দিয়ে দাও। হাজ্জন যখন এটি শুনল তো তার মুখ রাগে লাল হয়ে গেল। সে রাগে ফেসে গিয়ে সিদ্দিককে কটু কথা বলতে লাগল। তারপর সে দ্রুত দরজা বন্ধ করে দিল। সিদ্দিক কটু কথা শুনে রাগান্বিত হওয়ার বদলে হাসতে হাসতে একদিকে রওনা হল। এখন সন্ধ্যা হতে চলেছিল। সে ফাঁকা জায়গায় গিয়ে ইঁদুরদের সর্দারের গোফের একটি চুল বের করল এবং তারপর সেটিকে আগুনে জ্বালিয়ে গরম করতে লাগল। এখনও তার চুলটি গরম করতে 1 মিনিটই হয়েছিল যে হঠাৎ কোথা থেকে ইঁদুরদের সর্দার বেরিয়ে এসে তার সামনে পৌঁছে গেল এবং বলতে লাগল যে কি আজ্ঞা মহারাজ, এই সেবক উপস্থিত আছে। সিদ্দিক সমস্ত
বৃত্তান্ত তাকে শুনিয়ে দিল এবং বলল যে আমি কোনোভাবে সেই মুক্তটি পেতে চাই। ইঁদুরদের সর্দার বলল যে আজ রাতে মুক্ত আপনি পেয়ে যাবেন, আপনি চিন্তা করবেন না, আমি এক্ষুনি ব্যবস্থা করে দিচ্ছি। তারপর সে সেখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ৩ বার আওয়াজ দিল। ১ মিনিট পর একদিক থেকে ১৫টি মোটা সোটা ইঁদুর বেরিয়ে তাদের কাছে পৌঁছে গেল। ইঁদুরদের সর্দার তাদের সম্বোধন করল এবং তারপর সমস্ত পরিস্থিতি বুঝিয়ে তাদের মুক্তটি নিয়ে আসার আজ্ঞা দিল। সর্দারের আজ্ঞা শুনেই সেই সমস্ত ইঁদুর হাতজনের বাড়ির দিকে রওনা হল এবং বাড়ির ভেতর ঢুকে পড়ল। হাতজন একটি ঘরে ঘুমাচ্ছিল। যখন ইঁদুররা দেখল যে মুক্ত তার গলায় নেই, তো তারা ভাবল যে কোথাও লুকিয়ে রেখে থাকবে এবং তারা সেটি খুঁজতে লাগল। ইঁদুররা বাড়িতে উপস্থিত প্রতিটি বস্তু দেখে নিল। জামাকাপড় কুচি কুচি করে সেগুলো সর্বনাশ করে দিল। তারপর বিছানাগুলোকেও নিজেদের ধারালো দাঁত দিয়ে কুচি কুচি করে কাটল, যে কোথাও কোনো লেপের ভেতরেই না লুকিয়ে রাখা থাকে। ঘিয়ের কৌটায় গর্ত করে দিল, লোহার পাতলা পাত দিয়ে তৈরি বক্স আর চামড়ার থলি পর্যন্ত কেটে ফেলল। কিন্তু তারা কোথাও মুক্ত পেল না। তারা হাতজনের পড়া কাপড়ের তল্লাশিও করে ফেলল, কিন্তু সব বৃথা গেল। এই ইঁদুরদের মধ্যে একটি ইঁদুর কানা আর একটি টেকো ছিল। তারা দুজনেই বুদ্ধিমান আর দুষ্টু ছিল। তারা দুজনে মিলে ভাবল যে কোথাও এই ধূর্ত মহিলাটি এই মুক্ত নিজের মুখে লুকিয়ে ঘুমোচ্ছে না তো। টেকো ইঁদুর কানাকে বলল যে তুমি এর নাকে নিজের লেজ ঢুকিয়ে দাও, এইভাবে হাতজনের মুখ খুলে যাবে, আর যদি এতে মুক্ত থাকে তবে অন্যজন তক্ষুনি বের করে নেবে। অগত্যা কানা ইঁদুর সাবধানে ঘুমন্ত হাতজনের মুখে চড়ে বসল এবং অন্য টেকো ইঁদুরটি তার ঘাড়ের কাছে বসে রইল। হঠাৎ কানা ইঁদুরটি নিজের লেজ হাতজনের নাকে ঠুকিয়ে দিল। হাতজনের মুখ তক্ষুনি খুলে গেল এবং সে যন্ত্রণায় গোঙাতে লাগল। টেকো যখন তার খোলা মুখে মুক্ত দেখল, তখন সে তক্ষুনি ঝাপটা মারল এবং মুক্ত তুলে মুখে নিয়ে নিল। তারপর সে তাড়াতাড়ি হাতজনের জিভটিও কামড়ে দিল এবং লাফ দিয়ে চারপাই থেকে নিচে নেমে গেল। যখন কানা ইঁদুর দেখল যে কাজ হয়ে গেছে, তো সে হাতজনের নাকটি জোরে কামড়াল এবং তারপর নিচে লাফ দিল। হাতজন লাঠি নিয়ে তাদের দিকে তাকিয়ে এগোল, কিন্তু সে ইঁদুরদের চেয়ে তো বেশি দ্রুত ছিল না। তারপর তার জিভ আর নাকও জখম ছিল, সে খুব বেশি জোরে দৌড়াতে পারল না এবং ইঁদুররা পলক ফেলার মধ্যে সেখান থেকে পালিয়ে গেল। সমস্ত ইঁদুর মুক্ত নিয়ে সেই জায়গায় পৌঁছে গেল যেখানে তাদের সর্দার আর সিদ্দিক বসেছিল। সর্দার ব্যাকুলভাবে জিজ্ঞেস করল যে কি হল। টেকো ইঁদুর মুক্তটি সর্দারকে দিয়ে বলল যে সাফল্য সর্দার, আমরা সফল হয়ে ফিরেছি। সেই দুষ্টু বুড়ি মুক্তটি নিজের মুখে লুকিয়ে রেখেছিল। সিদ্দিক মুক্ত পেয়ে খুব খুশি হল। সে ভাবছিল যে এখন সে নিজের স্বামী, প্রভু আর বন্ধুকে পুনরায় দেখতে পারবে। এখন তাকে শীঘ্রই পুকুরের দিকে বেরিয়ে যাওয়া উচিত। ওদিকে করিম রাজা ব্যাকুলভাবে পুকুরের প্রাসাদে জীবনের দিনগুলো কাটাচ্ছিল। আর এই সমস্ত দিনগুলোতে রাজার কোনো সময় শান্তি ছিল না। সে সবসময় উদাস আর ব্যাকুল থাকত। প্রথমে তো তার বন্ধু সিদ্দিক হারিয়ে গেল এবং এখন রাজকুমারী ফাতিমাও না জানি কোথায় চলে গেল। সে বুঝতে পারছিল না যে রাজকুমারী নিজে গেছে নাকি কেউ তাকে জোরপূর্বক তুলে নিয়ে গেছে। তার কি পুরো বয়স এই প্রাসাদেই কাটবে, কারণ তার কাছে সেই মুক্তটিও ছিল না যা দিয়ে সে পুকুর থেকে বাইরে বেরোতে পারত। অন্য রাতের মতো সেই রাতেও তার ঘুম আসতে পারল না এবং সে ভাবনায় ডুবে রইল। অন্যদিকে সিদ্দিক খুশিতে দ্রুত গতিতে পুকুরে পৌঁছাল এবং সে যেমনই মুক্ত জলে ফেলল, জল একপাশে সরে যেতে লাগল এবং তার জায়গায় সিঁড়ি দেখা দিল। সিদ্দিক খুব অবাক হল। সে সিঁড়ি বেয়ে নিচে প্রাসাদে পৌঁছে গেল এবং তারপর সেই ভব্য প্রাসাদ দেখে তার চোখ কপালে উঠে গেল। কিন্তু তার নিজের বন্ধু রাজা করিমের সাথে দেখা করার তাড়া ছিল। অগত্যা সে প্রাসাদের প্রতিটি ঘর দেখতে লাগল। চতুর্থ ঘরে সে এক ব্যক্তিকে পালঙ্কে শুয়ে থাকতে দেখল। সিদ্দিক বুঝে গেল যে এটিই রাজা করিম, তাই সে দ্রুত এগিয়ে গেল। রাজা করিম যারা ভাবনায় ডুবেছিলেন, পায়ের শব্দ শুনে চমকে উঠলেন এবং উঠে বসলেন। তারপর যেমনই তার দৃষ্টি সিদ্দিকের উপর পড়ল, তিনি দৌড়ে তার দিকে এগোলেন এবং তারপর দুই বন্ধু জড়িয়ে ধরলেন। দুজনের চোখেই আনন্দের জল ছিল। রাজা সিদ্দিকের কাছে জিজ্ঞেস করলেন যে কোথায় ছিলে ভাই? তোমার পথ চেয়ে চেয়ে আমি নিজেই সংকটের পাত্র হয়ে গেছি। সিদ্দিক হাসতে হাসতে বলল যে আপনার আজ্ঞা থাকলে বৃত্তান্ত শোনাই। রাজা ব্যাকুলভাবে চেয়ারে নিজের বসার ভঙ্গি পাল্টে জিজ্ঞেস করলেন যে শীঘ্রই শোনাও। সিদ্দিক নিজের কাহিনী শোনাল। তারপর সে রাজকুমারী ফাতিমার কষ্ট এবং এখানে পৌঁছনোর ঘটনা শুনিয়ে দিল। সিদ্দিকের মুখ থেকে সমস্ত পরিস্থিতি শুনে রাজার খুব দুঃখ হল। তিনি তক্ষুনি একটি চিঠি সেই দেশের রাজার নামে লিখলেন যার কাছে রাজকুমারী ফাতিমা ছিল। চিঠি কিছু এই রকম ছিল যে তুমি আমার রানীর অপহরণ করে একটি খুব বড় অন্যায় করেছ, যা তোমার মতো রাজার গৌরবের অনুকূল ছিল না। তাও আমি তোমার অজ্ঞতার কারণে তোমাকে ক্ষমা করছি। তুমি তক্ষুনি আমার রানী রাজকুমারী ফাতিমাকে আমার দেশে পাঠিয়ে দাও, নচেত আমার সেনাবাহিনী প্রস্তুত আছে। তারপর তিনি সেই চিঠি সিদ্দিককে ধরিয়ে দিলেন এবং বলতে লাগলেন যে তুমি যাও এবং এই চিঠি রাজাকে পৌঁছে দাও। ফেরার সময় উত্তরও নিয়ে এসো, আর রাজকুমারী ফাতিমার সাথেও দেখা করে নিও এবং তাকে সান্ত্বনাও দিয়ে দিও। সিদ্দিক রাজার সাথে পুকুর থেকে বাইরে বেরোল এবং শহরে রওনা হল। রাজা সেখানেই থেমে তার প্রতীক্ষা করতে লাগলেন।
দুপুরের সময় সিদ্দিক ফিরল তো তার মুখ খুশিতে চমকাচ্ছিল। সে হাতে ধরা একটি খাম রাজা করিমকে দিয়ে দিল। রাজা করিম খাম খুলে পড়লেন। লেখা ছিল যে, মহারাজ, আমি আমার ধৃষ্টতার জন্য ক্ষমা চাইছি, কিন্তু যেহেতু রাজকুমারীর সাথে আমার 1 মাস পর্যন্ত প্রতিশ্রুতি ছিল যে রাজা করিম অর্থাৎ আপনার প্রতীক্ষা করব, তাই আমি রাজকুমারীকে এখানে কোনো কষ্ট হতে দিইনি। তিনি আপনার আমানত, এবং আমি তাকে সৈনিকদের একটি দলের সাথে কাল সকালে আপনার দেশে বিদায় করে দেব। আপনি নিশ্চিন্ত থাকুন। আজ তার সম্মানে একটি খুব বড় ভোজ দেওয়া হচ্ছে। রাজা চিঠি পড়ে খুব খুশি হলেন এবং তক্ষণে সিদ্দিককে প্রস্থান করার আজ্ঞা দিয়ে দিলেন। অমতব্যা 2 বন্ধু একই ঘোড়ায় নিজের দেশের দিকে রওনা হলেন। রাত পেরোলে যখন তারা নিজের দেশে পৌঁছলেন তো মানুষ খুশিতে শাহী মহলের দিকে দৌড়াতে লাগল, কারণ তাদের হারিয়ে যাওয়া রাজা ফিরে এসেছিলেন। রাতারাতি মানুষ উৎসব পালন করতে শুরু করল এবং চারদিকে ঘিয়ের প্রদীপ জ্বলতে লাগল। শাহী মহলের মানুষজনও রাজার আগমনে খুব খুশি হল। চারদিকে আনন্দের বাদ্যযন্ত্র বাজতে লাগল এবং সানাইয়ের সুর গুঞ্জরিত হল। ওদিকে সিদ্দিক নিজের প্রাসাদে পৌঁছল তো তার স্ত্রী আর সন্তানরা তাকে দেখে তাকে জড়িয়ে ধরল। সবার চোখে সুখের জল ছিল। পরের সকাল আরও শুভ সংবাদ নিয়ে এলো। দুপুরের সময় রাজকুমারী ফাতিমা সৈনিকদের একটি দলের সাথে শাহী মহলে পৌঁছে গেল। সৈনিকদের রাজা পুরস্কার এবং তাদের রাজার জন্য উপহার দিয়ে ফেরত পাঠিয়ে দিলেন। পরের দিন রাজকুমারী ফাতিমা এবং রাজা করিমের বিয়ে খুব ধুমধাম করে হয়ে গেল এবং সমস্ত প্রজারা খুব প্রসন্ন হল।